তোমাকে যদি জিজ্ঞেস করে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 তে সালফারের জারণ সংখ্যা কত, খেয়াল করো তুমি এখানে x ধরে করবা। তোমার সোডিয়ামের +1 * 2 যোগ হচ্ছে গিয়ে সালফারের কত, সালফারের জন্য তুমি 2x ধরবা, কারণ সালফারটা বের করবে অক্সিজেনের জন্য -2 * তুমি 3 দিবা = 0 দিবা, তাই না? তাহলে এখানে থাকতেছে 2 + 2x - 6 = 0, এটা -4 পাশে +4 হয়ে যায়, তাহলে 2x = +4, অতএব x = +2 থাকতেছে। আচ্ছা শুনে দেখো এইটা এসে বললো কি এখানে সালফার এর জারণ সংখ্যা কত, এই Na2H2O3 সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ সংখ্যা কত? অপশন এ তে দেয়া থাকবে হচ্ছে, অপশন এ তে দেয়া থাকবে +2, অপশন বি তে দেয়া থাকবে হচ্ছে তোমার +6, -2, অপশন সি তে দেয়া থাকবে হচ্ছে গিয়ে +2.5, অপশন ডি তে দেয়া থাকবে হচ্ছে -2। আচ্ছা তুমি এটা বা ভুল হবে, রাইট আনসার হচ্ছে গিয়ে বি। এখন তোমরা আন্দোলন শুরু করে দিবা, আমি তো অনলাইন নন শর্ট ভিডিওতে দেখছি, আমি এই জানি, তো এরকম হলো কি করে? বই পড়তে হবে, বই পড়ে প্রপার কি তোমার এইগুলো সুন্দরভাবে জানতে। আচ্ছা, আজ আমরা জারণ সংখ্যা শিখব একটু ডিটেলসে। জারণ সংখ্যা সম্পর্কে তোমরা যেটা জানো, অনেকে ঠিক জানে, বেশিরভাগই হচ্ছে জারণ সংখ্যা সম্পর্কে তেমন একটা ভুল জানে সেটা বলবো না, তবে ক্লিয়ার কনসেপ্ট নাই। একটু করলে বুঝতে পারবা। যেই প্রশ্ন যেমন হচ্ছে, ফিজিক্স প্রশ্ন নিশ্চয়ই দেখছো, তো ডিটেলস পড়ার, বুঝে পড়ার কোনো বিকল্প নাই। তোমরা যদি মনে করো যে ঠিক আছে একটা ধারায় প্রশ্ন আসে, আমি সেই ধারাটা ধরে ফেলে অনশর্ট ভিডিও যেভাবে করে, কারণ তারা দেখছে রিসেন্ট টাইমে এই অধ্যায়ের এই টপিক থেকে প্রশ্ন আসে, তারা অনশর্টে ওইভাবে ভিডিও করে, তো সেটা করতে গেলেই কিন্তু তুমি খুব বিপদে পড়ে যেতে পারো। তাই প্রত্যেক অধ্যায়ের প্রত্যেকটা টপিক কনসেপ্ট তোমার ক্লিয়ার ধারণা থাকা লাগবে, প্রশ্ন যেভাবেই করুক। বলতেছি না যে ভুল প্রশ্ন বা তবে এমনও তো হইতে পারে যে প্যাটার্ন পুরো ভিন্ন হয়ে গেল, তুমি কতটুকু শিখছো সেটা জানা গেল। এমন না যে তুমি আগের বছরের প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইসিস করে দেখছো এই টপিক থেকে আসে, ওই টপিকগুলোর থেকে তুমি জানছো, তাই না? তার মানে ডিটেলস জানতে হবে। তো আজকে আমরা দেখব হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা, তো জারণ সংখ্যা জিনিসটা কি? সংখ্যাটা হচ্ছে, লেখো কোনো একটি যৌগে একটি মৌল যত সংখ্যক ইলেকট্রন দান করে বা দান করার প্রবণতা দেখায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দান করে বা দান করার প্রবণতা দেখায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, কোনো একটি যৌগে একটি মৌল যত সংখ্যক ইলেকট্রন দান করে বা দান করার প্রবণতা দেখায়, দান করার প্রবণতাটা এই জিনিসটা ইম্পর্টেন্ট দেখায়, তাকে ধনাত্মক সংখ্যা সূচক চিহ্ন দ্বারা এবং যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে বা গ্রহণ করার প্রবণতা দেখায়, তাকে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এই ধনাত্মক ও ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে জারণ সংখ্যা বলে। আচ্ছা, সংজ্ঞাটা সুন্দর করে লিখে দাও। সংজ্ঞাটা লিখতে একটু টাইম লাগলো, যাই হোক ব্যাপারটা বোঝো। যদি তোমাকে আমি বলি যে H2SO5, যেটাকে ক্যারোস অ্যাসিড বলা হয়, এর সালফারের জারণ সংখ্যা কত, তুমি যেভাবে শিখে আসছো +1 * 2 প্লাস সালফারের কত ধরবা, x প্লাস অক্সিজেনের কত ধরবা, -2 * 5 = 0 দিবা। তাহলে এখানে আসবে 2 + x - 10 = 0, ওইটার পাশে চলে গেল, অতএব x এর মান আসলো হচ্ছে গিয়ে +8। সালফারের জারণ সংখ্যা +8 হইতে পারে না, তাহলে ভুলটা আমার কোথায় গেল? এখানে ভুলটা কোথায় হলো? অর্থাৎ জারণ সংখ্যার সংজ্ঞা আমরা যেভাবে জানি, বা জারণ সংখ্যা সম্পর্কে একটু ডিটেলস ধারণা থাকা লাগবে, নাহলে তোমার এই ধরনের ভুলগুলো হয়ে যাবে। এখানে তো কখনোই +8 হতে পারে না। সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে কত, +6 হইতে পারে সর্বোচ্চ জারণ সংখ্যা, +8 তো হতে পারে না।
তারপরে দেখো হবে যেমন এখানে এটা ভুল হয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে, আরো অনেকগুলো ভুল হয়ে যাবে। তো জারণ সংখ্যার কনসেপ্টটা আমরা ভালো করে এখন হচ্ছে গিয়ে শিখবো যে জারণ সংখ্যা কি। তার আগে সংজ্ঞাটা খুব সুন্দর করে লিখে নাও, তারপর জারণ সংখ্যায় আমরা আসতেছি। আচ্ছা, এটা আমরা মুছে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। কি লিখছিলাম নিশ্চয়ই মনে আছে? যত সংখ্যক ইলেকট্রন দান করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে বা দান বা গ্রহণ করার প্রবণতা দেখায় তাকে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করাকেই বলা হয় জারণ সংখ্যা। এখন আসো আমরা কিছু জারণ সংখ্যা বের করি। সাপোজ তোমার যদি জিজ্ঞেস করা হয় CH4 কার্বনের জারণ সংখ্যা কত, CO2 কার্বনের জারণ সংখ্যা কত, আচ্ছা PCl5 ফসফরাসের জারণ সংখ্যা কত, H2O এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, আচ্ছা তারপরে হচ্ছে H2SO4 সালফারের জারণ সংখ্যা কত, SO3 সালফারের জারণ সংখ্যা কত, এরকম যে কোনো কিছুটা NH3 নাইট্রোজেনের জারণ সংখ্যা কত। এই জারণ সংখ্যাগুলো আমরা তো এক্স ধরে করা শিখছি, আমরা আজকে স্ট্রাকচার অনুযায়ী করা শিখবো, এবং স্ট্রাকচার অনুযায়ী তুমি জারণ সংখ্যা যদি করো তাহলে কোনো ভুল যাবে না, আদারওয়াইজ ভুল চলে যেতে পারে। কিভাবে? এই যে CrO5 পারক্রমিক অক্সাইড, এখন এই পারক্রমিক অক্সাইড বা ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড এর জারণ সংখ্যা যদি তুমি এক্স ধরে বের করো, ক্রোমিয়ামের ধরবা এক্স, অক্সিজেনের -2 ইন্টু হচ্ছে 5 ইকুয়াল টু 0 দিবা, তখন এক্স এর মান বেরোবে +10, ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ সংখ্যা +6 হইতে পারে, +10 তো হবে না, তাহলে এখানে ভুল আছে। এখন আমরা স্ট্রাকচার ওয়াইজ করা শিখবো। তাহলে ওই যে প্রথমে যে সংজ্ঞাটা লিখে দিছি সেই সংজ্ঞাটাও তুমি বিস্তারিত জানতে পারবা যে আসলে সংজ্ঞাটা কি মিন করে, এবং হাজারি স্যারের বইয়েও সুন্দর করে বলা আছে, সেটা আমি বুঝাই দেবো। এবং আমি 100% শিওর তুমি তারপরে বলবা যে আচ্ছা এটা আমরা পড়ছি কিন্তু ওইভাবে মাথায় ঢোকেনি, অর্থাৎ ওই ফিলটা পাইনি। হ্যাঁ ঠিক আছে, বইয়ের লেখা আমি পড়ছি কিন্তু বইয়ের লেখার ফিলটা পাইনি, এটা হচ্ছে 100% চ্যালেঞ্জ। দেখো তোমার হচ্ছে এটার যদি আমি স্ট্রাকচার আঁকি H, আচ্ছা আমি একটু দেখাই দিই তাহলে আরো ভালো বুঝতে পারবা। দেখো জারণ সংখ্যা রিডক্স বিক্রিয়া, এই যে এডিশনের বই, এই এডিশনের বইয়ের 466 পৃষ্ঠায় আছে, তোমাদের অন্যান্য বইয়ের অন্যান্য পৃষ্ঠায় থাকতে পারে, তবে জারণ সংখ্যা টপিক বের করলেই তার আশেপাশে পেয়ে যাবা। জারণ সংখ্যাটা বলা আছে যে পরমাণু যতটি ইলেকট্রন চার্জ পূর্ণ বা আংশিকভাবে ত্যাগ করে বা হারায় ততটি পূর্ণ ধনাত্মক চার্জ যেমন +1 2 3 ইত্যাদি সে পরমাণুতে দেখানো হয়, অপরদিকে যে পরমাণু ওই ইলেকট্রন চার্জ গ্রহণ বা লাভ করে। এই কথাটার অর্থ কি বুঝতে পারছো? যে পরমাণু যতটি ইলেকট্রন চার্জ পূর্ণ বা আংশিকভাবে ত্যাগ, আচ্ছা পূর্ণ বা আংশিকভাবে ত্যাগ করে বা হারায়, কথাটা অর্থ বুঝি আমরা। হাজারি স্যারের বইটা হয়েছে কি অনেক বেশি কিতাবি ভাষায় লেখা, যার প্রায়োগিক জিনিস বোঝার জন্য একটা ভালো সাল লাগবে, সে তোমাকে হয়তো বিস্তারিত বুঝাই দিবে বা তোমাকে ফিলটা আনাইতে পারবে। খেয়াল করো, এইবার তোমরা বুঝতে পারবা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কার বেশি, কার্বন না হাইড্রোজেনের? তোমরা জানো হাইড্রোজেনের 2.1, কার্বনের 2.5। এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল কে তার নিজের দিকে টেনে নিবে? নিশ্চয়ই কার্বন তার নিজের দিকে টেনে নিবে। ফলে এই দিকে কি ঋণাত্মক চার্জ, এইদিকে কি ধনাত্মক চার্জ হবে? হ্যাঁ হবে। তো এখানে একটা +1, এখানে একটা -1 দেই, অনুরূপভাবে এখানে একটা +1, এখানে একটা -1 দেই, এখানে একটা +1, এখানে একটা -1 দেই, এখানে একটা +1, এখানে একটা -1 দেই। কেন দিলাম? আচ্ছা বোঝো, যদি তোমাকে বলা হতো MgCl2, যদি তোমাকে বলা হতো CaO, যদি তোমাকে বলা হতো NaCl, সোডিয়ামের উপর +1 চার্জ, ক্লোরিনের উপর -1 চার্জ, এখানে ম্যাগনেসিয়ামের উপর +2 চার্জ, ক্লোরিনের উপর -1 চার্জ, ক্যালসিয়ামের উপর +2, অক্সিজেনের উপর -2, কেন? এইগুলোই তো জারণ সংখ্যা। দেখো এখানে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দান করছে আর 2টা ক্লোরিন সেটা 2টা গ্রহণ করছে। ম্যাগনেসিয়াম যেহেতু 2টা ইলেকট্রন দান করছে তাই জারণ সংখ্যা +2,
ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, দুটা ক্লোরিন মিলে দুটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই ক্লোরিনের জারণ সংখ্যা -1, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। এই যে জারণ সংখ্যার কনসেপ্টটা তোমরা হয়তো এইভাবে জানো, যত সংখ্যক ইলেকট্রন দান করে তার সংখ্যাকে ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা, এই যে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তার চিহ্নকে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা, এই যে -1, তাকে জারণ সংখ্যা বলে। কিন্তু দেখো তোমাদের অবশ্যই প্রশ্ন করা উচিত, আচ্ছা তাহলে সমযোজী যৌগে ঘটনাটা কি ঘটবে? সমযোজী যৌগে এগুলো যেগুলো লিখছি ম্যাক্সিমাম তো সমযোগী, এই সমযোজী যৌগ, এই দুইটা তো আয়নিক যৌগ। সমযোজী যৌগে তো ইলেকট্রন দান হয় না বা গ্রহণ হয় না। এখানে এখানে কে দান করছে কে গ্রহণ করছে? এটা তো ইলেকট্রন শেয়ার করে করছে, ইলেকট্রন ভাগাভাগি করে করছে। আয়নিক যৌগে ইলেকট্রন দান হয় গ্রহণ হয়, কিন্তু সমযোজী যৌগে ইলেকট্রন শেয়ার হয়। তাহলে সমযোজী যৌগে কি জারণ সংখ্যা থাকবে না? এই জন্যই বলছে যত সংখ্যক ইলেকট্রন দান করে বা দান করার প্রবণতা দেখায়, আর যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে বা গ্রহণ করার প্রবণতা দেখায়। খেয়াল করো এখানে কার্বন এই চারিদিকে 4টা হাইড্রোজেন থেকে ইলেকট্রন কি গ্রহণ করতেছে না গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে। এখানে যে ইলেকট্রন মেঘ থাকে শেয়ার করা ইলেকট্রন, সেটা কোন দিকে চলে যায়? কার্বনের দিকে। অর্থাৎ এখানে তো শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল কার্বন তো পুরোপুরি নিয়ে নিচ্ছে না, এখানে -1 দিচ্ছি এই সেন্সে যে কার্বন এটা গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে, আর হাইড্রোজেনের উপরে এখানে +1 দেওয়া হয়েছে এই জন্য যে হাইড্রোজেন ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে। আর এইখানে ব্যাপারটা কি, এখানে ম্যাগনেসিয়াম দুইটা পুরোপুরি ছেড়ে দিচ্ছে, এটা আয়নিক যৌগ, আর ক্লোরিন পুরোপুরি গ্রহণ করছে। তাই এইখানে ম্যাগনেসিয়ামের উপর +2, তাই বলা যায় এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2, ক্লোরিনের জারণ সংখ্যা -1। এইখানে হাইড্রোজেনের উপরে +1, এর জন্য কি আমি বলবো পুরোপুরি দান করে দিচ্ছে তাই +1, নাকি ও দান করার প্রবণতা দেখাইছে তাই +1? দান করার প্রবণতা দেখাইছে। এখানে দেখো কার্বনের উপর মোট মাইনাস চার্জ -4, কার্বনের উপর মোট আর কি চার্জ -4, অর্থাৎ এখানে উল্টা লিখে বলছে কার্বনের মোট জারণ সংখ্যা এখানে -4। এর অর্থ কি কার্বন 4টা ইলেকট্রন গ্রহণ করছে? নো, চারদিকে 4টা হাইড্রোজেন থেকেও 4টা ইলেকট্রন গ্রহণ করার কি দেখাইছে? প্রবণতা দেখাইছে। আশা করি এটা বুঝতে পারছো। আরো কতগুলো উদাহরণ দিয়ে দেখাই দেবো। এটা একটু হিজিমিজি হয়ে গেছে, একটু ক্লিয়ার করে এঁকে দিই। এই যে এখানে কার্বন আছে, এ একটা সমযোজী যৌগ, তো এখানে ইলেকট্রন দান বা গ্রহণের কোনো প্রশ্নই আসার কথা না, এখানে ইলেকট্রন দান হবে না গ্রহণ হবে না। কিন্তু কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, শেয়ার কিন্তু ইলেকট্রন যুগলকেও নিজের দিকে টেনে নেবে, তাই এখানে একটা -1 এই সেন্সে দিচ্ছি যে একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে। তাহলে চারদিক থেকে 4টা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে, আর প্রত্যেকটা হাইড্রোজেন ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে। এই জন্যই বলা হয়েছিল যত সংখ্যক ইলেকট্রন দান করে অথবা যত সংখ্যক ইলেকট্রন দান করার প্রবণতা দেখায়, অথবা যত সংখ্যক ইলেকট্রন দান করে বা দান করার প্রবণতা দেখায় তাকে ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা। এখানে হাইড্রোজেন দান করার প্রবণতা দেখাইছে তাই উপরে +1 ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করছি। এখানে ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন পুরোপুরি দান করছে তাই +2, 2টো ইলেকট্রন পুরোপুরি দান করছে, আর এখানে দান করার প্রবণতা দেখাইছে তাই এটাও জারণ সংখ্যা এটাও জারণ সংখ্যা। এবার আসো, এখানে ক্লোরিন একটা ইলেকট্রন পুরোপুরি গ্রহণ করছে তাই এর জারণ সংখ্যা -1। এখানে হচ্ছে গিয়ে কার্বন 4টা ইলেকট্রন চারদিকটা হাইড্রোজেন থেকে গ্রহণ করেনি, গ্রহণ করার প্রবণতা দেখাইছে তাই এর জারণ সংখ্যা -4, তাই এর জারণ সংখ্যা -4। অর্থাৎ যত সংখ্যক ইলেকট্রন দান করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে বা গ্রহণ করা বা দান করার প্রবণতা দেখায় ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত, তাকে চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করাকেই জারণ সংখ্যা বলা হয়। আচ্ছা, আরো উদাহরণ দেখো। কার্বন ডাই অক্সাইড যদি স্ট্রাকচার রাখি, এখন আমি জানি অনেকের মনের মধ্যে আসতেছে যে ঠিক আছে স্যার আপনি যে কটা স্ট্রাকচার দেখাই দিলেন সেগুলো দিয়ে পারলাম, অন্যগুলো কি করে পারবো? আচ্ছা, আমরা আরো সামনে যাই, এর সলিউশন হয়ে যাবে, কিন্তু আমি যতগুলো উদাহরণ দেখাবো ততগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এখানে বলো কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। তাহলে অক্সিজেন এই দুইটা দাগ আছে, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাবে, এও 2টা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাবে। এই শেয়ারকৃত 2টা ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে নিয়ে নেবে, তাই এর উপরে -2 আর এর উপর +2। এখানে কার্বন কি ইলেকট্রন দান করছে অক্সিজেনের? নো, দান করার প্রবণতা দেখাইছে। এখানে অক্সিজেন কি 2টো ইলেকট্রন গ্রহণ করছে? নো, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাইছে, তাই এখানে অক্সিজেন জারণ সংখ্যা -2, আর এখানে অক্সিজেন জারণ সংখ্যা -2, আর এখানে এই দুটোর জন্য এখানে +2, এই দুটোর জন্য এখানে +2, মোট এখানে কার্বনের জারণ সংখ্যা কত? +4। তুমি x ধরে করলেও দেখো +4 হতো। CO2 যখন লিখতা তখন কার্বনের জন্য লিখতা হচ্ছে গিয়ে
এক্স প্লাস অক্সিজেন -2, কয়টা অক্সিজেন আছে? 2টা, ইন্টু 2 দিতা ইকুয়াল টু 0 দিতা, অতএব এক্স এর মান কি বেরোতো? +4 বেরোতো। তাহলে এইভাবেও করা যাচ্ছে, স্ট্রাকচার অনুযায়ী করা যাচ্ছে, কিন্তু কোনটাই 100% সঠিক মান বেরোবে? স্ট্রাকচার অনুযায়ী যদি তুমি জারণ সংখ্যা বের করো তাহলে 100% হচ্ছে মান বেরোবে। এবং স্ট্রাকচার অনুযায়ী দেখো ফিলটা আসলো কিনা। হ্যাঁ, শুধুমাত্র দান করাই না, কারণ সমযোজীও তো দান করে না। তাহলে সমযোজী যৌগের মধ্যে মৌলগুলোর কি জারণ সংখ্যা থাকে না? ডেফিনেটলি থাকে। কিভাবে থাকে? ও দান না করলেও দান করার প্রবণতা দেখায়, গ্রহণ না করলেও গ্রহণ করার প্রবণতা দেখায়। আচ্ছা, আসো PCl5 তো বোঝোই, এখানে Cl, এটা কি করে লিখতে হয় সেটা আমরা নিশ্চয়ই জানি। 3টা এইভাবে লিখতে হয়, একটা উপর দিকে নিচের দিকে। যাই হোক, এখন তো আমরা ওইগুলো বুঝবো না। তাহলে ক্লোরিন আর ফসফরাসের মধ্যে কার তড়িৎ বেশি? ক্লোরিনের। তাহলে এখানে -1 হবে, এখানে -1, এখানে -1, এখানে -1, এখানে -1। প্রত্যেকটা ক্লোরিন ফসফরাস থেকে ইলেকট্রন দান করার গ্রহণ করার প্রবণতা দেখাবে। আর ফসফরাসের উপরে এখানে কত হবে? +5। তাহলে এখানে ফসফরাসের জারণ সংখ্যা +5 আর প্রত্যেকটা ক্লোরিনের জারণ সংখ্যা -1। আচ্ছা, H2O এর ক্ষেত্রে দেখো, এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ বেশি? অক্সিজেনের। তাহলে এইটার দরুন এখানে একটা -1, এইটার দরুন এখানে একটা -1, এখানে +1, এখানে +1। তাহলে এইখানে অক্সিজেন জারণ সংখ্যা কত দাঁড়ালো? -2। দেখো এখানেও প্রবণতা দেখাচ্ছে, নট পুরোপুরি দান করতেছে বা পুরোপুরি গ্রহণ করতেছে। তো তারপর আমরা একটু বড়গুলো দেখবো, সালফিউরিক অ্যাসিডেরটা দেখবো। এখন আসো, সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা যদি আমরা খেয়াল করি, সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা হচ্ছে গিয়ে S বন্ড O বন্ড O ডবল বন্ড O ডবল বন্ড O বন্ড H বন্ড H। খেয়াল করো, এটা সালফিউরিক অ্যাসিড জারণ সংখ্যা। তুমি বলতে পারো স্যার এই জারণ সংখ্যা, এই স্ট্রাকচার কি করে পারবো? স্ট্রাকচার আমাদের শিখতে হবে, স্ট্রাকচার শেখার রুল টুলও আছে, ওইগুলো নিয়ে আমি ক্লাস দিব তোমাদের, যেগুলো ম্যাথমেটিক্যালি ভাবেই তুমি জারণ সংখ্যা আর কি বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রাকচার তুমি করে ফেলতে পারবা। লুইস ডট স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা, এখন আসো এখানে বলো তো, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ বেশি? হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ বেশি। তাহলে এখানে -1, হাইড্রোজেনের উপরে +1। এইখানে অক্সিজেন আর সালফারের মধ্যে কার তড়িৎ বেশি? অক্সিজেনের -1, সালফারের উপরে +1 দেওয়া যায়। এইবার এই সালফারের অক্সিজেনের মধ্যে কার তড়িৎ বেশি? অক্সিজেনের, তাহলে -1, এই সালফারের উপর +1 দেওয়া যায়। এখানে অক্সিজেনের উপর -2, এই সালফারের উপর +2 দেওয়া যায়। এইখানে -2, এখানে আরেকটা +2 দেওয়া যায়। আবার এইটার মধ্যে অক্সিজেনের বেশি, তাহলে এখানে -1, এখানে +1 দেওয়া যায়। তাহলে পুরোটা যদি খেয়াল করো, সালফারের মোট ধনাত্মক চার্জের মান দেখো +6 আসতেছে, এখানেও -2, এই অক্সিজেনের উপরেও -2, এই অক্সিজেনের উপরেও -2, এখানে হাইড্রোজেনের +1, এখানে হাইড্রোজেনের +1। অর্থাৎ এখানে সালফার 6টা ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে, আর প্রত্যেকটা অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে, হাইড্রোজেনও ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে। এখন আমরা যদি এইটার স্ট্রাকচার, আমি যদি H2SO4 কে X ধরে করতাম কেমন হতো দেখো তো। হাইড্রোজেনের +1 × 2 আসতো, প্লাস সালফারের X, আর অক্সিজেনের -2 ইন্টু কত হতো 4 = 0। তাহলে সে এখানে +2 প্লাস x -8 = 0, অতএব x দেখছো +6। এভাবে করলেও হতো, এইভাবে স্ট্রাকচার দিয়ে করলেও হতো, তবে স্ট্রাকচার দিয়ে করাটা হচ্ছে বেটার। আমরা এইভাবেই করব, কিন্তু স্ট্রাকচার বোঝাচ্ছি জিনিসটা ফিল আনানোর জন্য এবং কোনোটা ভুল যাতে না হয় সেটার জন্য। আচ্ছা, আশা করি এবার স্ট্রাকচার অনুযায়ী বুঝতে পারবা। এটা করে দেখবা। একটু সালফারেরটা যদি দেখো, সালফার এই হচ্ছে গিয়ে এখানে তো S ডাবল বন্ড O ডাবল বন্ড O ডাবল বন্ড O, বুঝতেই পারতেছো এখানে -2, এখানে -2, এখানে -2, দুটো ইলেকট্রন ও সালফারের থেকে সব অক্সিজেন টেনে নিছে। তাহলে এখানে সার্বিকভাবে সালফারের উপর +6 দাঁড়ায়। এটার জন্য -2, তাহলে এখানে +2, এর জন্য -2, এখানে +2, এখানে -2, এখানে +2, একবারেই লিখছি +6। আচ্ছা, এবার আসো বইয়ে, হাজারি স্যার বইয়ে যেই সুন্দর কয়েকটা উদাহরণ দেয়া আছে, সেই কয়টা উদাহরণ আমরা হচ্ছে গিয়ে দেখব।
দেখো তো তুমি H2SO5 যেটার নাম হচ্ছে ক্যারোস অ্যাসিড, ক্যারোস অ্যাসিড অনেক বিখ্যাত অ্যাসিড ক্যারোস অ্যাসিড। তো এটার স্ট্রাকচার যদি আঁকি, সবাই সুন্দর করে স্ট্রাকচারটা এঁকে নাও। বলো এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? নিশ্চয়ই অক্সিজেনের। তাহলে এখানে কি একটা -1 হাইড্রোজেনের উপর +1 দেওয়া যায়? অক্সিজেন আর সালফারের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। তাহলে এখানে -1, এখানে একটা +1 দেওয়া যায়। এবার আসো, এই অক্সিজেন আর এই সালফারের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। তাহলে এখানে দুইটার জন্য -2 আর এখানে +2 দেওয়া যায়। এবার এই অক্সিজেন আর এই সালফারের মধ্যে এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে এখানে -2, এখানে +2 দেওয়া যায়। অর্থাৎ এই সালফার এই অক্সিজেন আর এই অক্সিজেনের ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে, আর এই অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে। খেয়াল করো, এই অক্সিজেন এই পাশের একটা সালফার থেকে আর এই হাইড্রোজেন থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে বলে এর সার্বিক জারণ সংখ্যা -2। এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে বলে এই হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। এই সালফারটা এই অক্সিজেন আচ্ছা এই অক্সিজেনের থেকে হতে হবে, এখানে -1, এখানে আর একটা +1 হবে। এই সালফারটা এই অক্সিজেন এবং এই অক্সিজেন থেকে ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার প্রবণতা দেখাচ্ছে। দেখো, ইলেকট্রন অক্সিজেনের দিকে দিয়ে দেওয়ার প্রবণতা দেখাচ্ছে। তাই এখানে সার্বিকভাবে সালফারের জারণ সংখ্যা কত দাঁড়াচ্ছে? +6 দাঁড়াচ্ছে। খেয়াল করো, এই অক্সিজেনের একটা দিয়ে দিল, তাহলে +1, এই অক্সিজেনের একটা দিয়ে দিল +1, তাহলে মোট দাঁড়ালো +2। এই অক্সিজেনের দুটো দিয়ে দিল, তাহলে +4, আর এই অক্সিজেনের আরো দুটো দিয়ে দিল, তাহলে আরো +2, মানে মোট +6। তাহলে 6টা ইলেকট্রন বিভিন্ন অক্সিজেনকে দান করার প্রবণতা দেখাচ্ছে। আচ্ছা, এবার আসো, এই অক্সিজেন আর এই অক্সিজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা এরও যা এরও তাই না। তাহলে কেউ কাউকে কি দান করবে? ফলে এর দরুন -1 বা +1 কোনোটাই আমরা লিখতে পারবো না। কিন্তু এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ডেফিনেটলি এখানে +1, এখানে -1। এই অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাবে, আর এই হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে দেওয়ার প্রবণতা দেখাবে। তাহলে এইভাবে যদি করি, তাহলে দেখতেছি সালফারের জারণ সংখ্যা +6। কিন্তু আমি এইভাবে করলে ভুলটা কোথায় হলো? এবার নিশ্চয়ই স্ট্রাকচার দেখে সবাই বুঝতে পারতেছো। এবার স্ট্রাকচার দেখে সবাই একটু বোঝো ভুলটা কোথায় হয়েছিল। ভুলটা হয়েছিল এইখানে, দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা অক্সিজেন আছে। 5টা অক্সিজেনের মধ্যে 1টা 2টা 3টা, এই 3টা অক্সিজেনের জারণ সংখ্যা -2। দেখো, আমি লাল কালি দিয়ে আইডেন্টিফাই করে দিচ্ছি। এই অক্সিজেনের জারণ সংখ্যা মোট কত? -2। এই অক্সিজেনের -2, এই অক্সিজেনের -2। কিন্তু নীল কালি দিয়ে দেখাচ্ছি এই অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1। এই অক্সিজেনের জারণ সংখ্যা -1। অর্থাৎ এখানে থাকা 5টা অক্সিজেনের মধ্যে 3টা অক্সিজেন 2টা করে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে। কিন্তু এই অক্সিজেন মাঝখানে থাকায় এ তো একটা করে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে। তাই এই জারণ সংখ্যা -1, এর -1, এরও -2, এরও -2, এরও -2। এখন আসো যে কিভাবে করলে ভুল হতো। তোমরা পরীক্ষার খাতায় স্ট্রাকচার অনুযায়ী এইভাবে করতে পারো, তবে এইভাবেও করবা, স্ট্রাকচারও আঁকাই দিবা, এভাবেও লিখবা। কিভাবে লিখবা? আচ্ছা, সালফারেরটা X ধরবো, তাহলে হাইড্রোজেনের +1 × 2 স্ট্রাকচার দেখে মিলাই নেবো ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে দেখতেছি এর উপরে +1 আছে, এই যে দেখতেছি এর উপরে +1 আছে। +1 × 2 কেন দেওয়া হয়েছে? কারণ 2টা হাইড্রোজেন আছে। গেল। সালফারেরটা আমরা বের করবো, তাহলে X। এবার খেয়াল করো, এখানে অক্সিজেন 3টা অক্সিজেনের -2, তাহলে -2 × 3 দিব। কেন -2 × 3 দেবো? কারণ 3টা অক্সিজেনের -2। আচ্ছা, প্লাস -1 কয়টা? 2টার, তাহলে -1 × কত দিব? 2। আচ্ছা, ইকুয়াল টু কত দিব? ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু 0। এবার করো, মিলে যাবে। +2 + x -6 হচ্ছে গিয়ে -2 = 0,
তাহলে এখানে থাকে হচ্ছে -8 থেকে +2 চলে যায়, -6 থেকে ওই পাশে গেলে +6 হয়ে যায়, x = +6। এবার দেখো মিলে গেছে। আগের বার যখন আমি করছিলাম তখন ভুলটা কোথায় হয়েছিল বলো, ভুলটা কোথায় হয়েছিল? +1 × 2 প্লাস হচ্ছে সালফারের ক্ষেত্রে x প্লাস মাইনাস হচ্ছে 2 × 5 যখন দিছিলাম তখনই ভুলটা হয়ে গেছিল। খেয়াল করো এইখানে আমরা আলাদা আলাদাভাবে লিখছি, কারণ আমরা জানি এখানে থাকা 5টা অক্সিজেনের জারণ সংখ্যা -2 না, 3টার -2, এই যে 3টার -2 আর 2টার -1, এই যে 2টার -1। কিন্তু এখানে যখন কেউ 5টা অক্সিজেনের -2 দিয়ে দিছে তখনই তার ভুল হয়ে গেছে জারণ সংখ্যায়। তাই এইভাবে করলে জারণ সংখ্যা কত বেরোচ্ছিল? ওই যে প্রথমেই করছি +8 বেরোবে। এভাবে করলে x এর মান কত বেরোবে? এভাবে করলে x এর মান +8 বেরোবে। সেটা তো পুরোপুরি ভুল। আচ্ছা, তাহলে প্রথমটা গেল ক্যারোস অ্যাসিড। পরেরটা দেখি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তোমরা এইভাবে সুন্দর করে তুলে নাও, কনসেপ্টটা বুঝো, বুঝে হচ্ছে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। গেল পরেরটা দেখো, সোডিয়াম থায়োসালফেট। ভেরি ইম্পর্টেন্ট। এবার তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, যারা 26 সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের সাথে জানি অন্যায় করা হচ্ছে। এই বর্ষার সিজনে পরীক্ষা দেওয়ার কি মানে সেটা আমিও বুঝি না, আর এইভাবে ভিজে পড়ে এবং প্রশ্নের যে অবস্থা কি আর বলবো। যাই হোক, দেখো আমরা যদি দেখি সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, এর নাম কি? সোডিয়াম থায়োসালফেট। এই যে সোডিয়াম থায়োসালফেট, এখানে সালফারের জারণ সংখ্যা কত আর কত? আচ্ছা আমরা একটু লিখে রাখি তো। এখানে দুটো সালফারের একটার জারণ সংখ্যা দেখবো +6 বেরোবে, আর একটা সালফারের জারণ সংখ্যা -2 বেরোবে। এইটাই অ্যাকচুয়াল জারণ সংখ্যা, যত সংখ্যক ইলেকট্রন দান বা গ্রহণ করে। এখন তুমি আমাকে বলো তো ভগ্নাংশ সংখ্যক কি করে দান বা গ্রহণ করে? আচ্ছা খেয়াল করো, তোমার Na2S4O6, এখানে আমি সালফারের জারণ সংখ্যা বের করি। সোডিয়ামের হচ্ছে +1, ওই যে তোমরা অ্যাজ ইউজুয়াল যেটা জানো, সালফারের জন্য x, তাহলে এখানে 4x প্লাস অক্সিজেনের জন্য -2 × 6 = 0। তাহলে এখানে +2 + 4x -12 = 0। এটা থেকে এটা চলে গেল, কত থাকে? কি লিখলাম? 16 লিখলাম কেন? 12। তাহলে এটা থেকে এটা চলে গেল -10, ওপাশে গেলে +10। তাহলে x = +10 বাই হচ্ছে 4, মানে কত? 2.5। হ্যাঁ, বইতে বলা আছে যে জারণ সংখ্যা ভগ্নাংশ হইতে পারে। তো জারণ সংখ্যা ভগ্নাংশ কিভাবে হইতে পারে? জারণ সংখ্যা ভগ্নাংশ হইতে পারে এইভাবে, কিন্তু আমার একটু বলো তো 2.5 সংখ্যক ইলেকট্রন কেমনে একটা দান করে বা একটা গ্রহণ করে? তো এখানে বেসিকটা তাই বোঝো। অর্থাৎ এটা ঠিক আছে, কিন্তু আরো ডিপলি কি করে বোঝা যায় সেটা একটু খেয়াল করো। তো এটার স্ট্রাকচার দেখলেই শুধুমাত্র বুঝতে পারবা। তো আমি যদি স্ট্রাকচার আঁকাই, সালফার আছে 2টা, একটা সালফার এইভাবে আঁকবা, আর একটা এরকম অ্যারো চিহ্ন দিয়ে এইখানে এই যে সালফার আঁকবা। এইখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে ও দিবা, এখানে ও দিবা, এখানে মাইনাস চার্জ, এখানে মাইনাস চার্জ। তাহলে এখানে একটা Na+ আসবে, এখানে একটা Na+ আসবে, এখানে ডাবল বন্ড ও হবে। খেয়াল করো, এইটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের স্ট্রাকচার। এখন অনেকে একটু আরেকটু বোঝাই দিই, সালফারের হাত কয়টা? 6টা না? এইখানে 2টা, এখানে 2টা, এখানে সরি এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড। খেয়াল করো সালফারের হচ্ছে গিয়ে সর্বোচ্চ যোজনী কত? 6। তাহলে 6টা হাত হইতে পারে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। স্ট্রাকচার আঁকারও আমি শিখাই দেবো। তোমাদের অ্যাডমিশনের জন্য স্ট্রাকচারের ক্লাসই অনেক বড় করে হয়, 1-2 ঘন্টা ধরে স্ট্রাকচারের ক্লাসই করা লাগবে। ইনঅর্গানিক কেমিস্ট্রির স্ট্রাকচারটা মোস্ট ইম্পর্টেন্ট। খেয়াল করো, এই যে সালফার 6টা হাত, তো এই পাশে একটা অক্সিজেন আছে, এই পাশে একটা অক্সিজেন আছে, নিশ্চয়ই অক্সিজেন হাত তো পূর্ণ হয়নি, অক্সিজেন হাত 2। তাহলে এখানে -1, এখানে -1। তাহলে এইখানে এসে কি আমি আরেকটা প্লাস চার্জ, মাইনাসের কাছে আরেকটা প্লাস চার্জ আসবে। আচ্ছা, এখানে আরেকটা সালফার আসবে। খেয়াল করো এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? এখানে 2টারে এখানে কেন দিলাম, অন্যান্য জায়গায় কেন দিলাম না?
এটা নিয়ে স্টুডেন্টদের আমি জানি ব্যাপক সমস্যা থাকে এত বছর পড়ানো অভিজ্ঞতা থেকে। ও আচ্ছা, এখানে একটা অক্সিজেন হবে যে স্যার এইটার আর এটার মধ্যে পার্থক্য কি? এইখানে এইরকম দুইটা দাগ, এখানে এরকম দেয়া হলো কেন? এখানে এটা দেওয়া হলো এই জন্য, এখানে হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়। অর্থাৎ খেয়াল করো, এখানে এই সালফার যে হাত গঠন করছে তার মধ্যে একটা ইলেকট্রন সালফারের দেওয়া আর একটা ইলেকট্রন অক্সিজেনের দেওয়া। এইখানে যেই সালফার যেই সমযোজী বন্ধন তৈরি করছে, এখানে এই দুটো করে ইলেকট্রন, দুটো ইলেকট্রন অক্সিজেনের দেওয়া আর এই দুটো ইলেকট্রন সালফারের দেওয়া। কিন্তু এইখানে ঘটনাটা যদি তোমার এইভাবে লিখো তাহলে একটা ঝামেলা তৈরি হয়। ঝামেলাটা হচ্ছে এইটা, এইখানে এই দুটো ইলেকট্রন সালফারের দেওয়া আর এই সালফারের দুজনে শেয়ার করা না, এইখানে এই দুটো ইলেকট্রনই সালফার এরে দিচ্ছে, অর্থাৎ এরা শেয়ার করতেছে কিন্তু সেই দুটো ইলেকট্রন দিচ্ছে এই সালফার। ইলেকট্রন এখানে শেয়ার হচ্ছে কিন্তু এখানে দুটো ইলেকট্রন দিচ্ছে ওই সালফার। আচ্ছা, এরকম হলে বোঝা যাবে যে এও ইলেকট্রন দিছে, এও ইলেকট্রন দিছে। নো, এখানে দুজন শেয়ার করছে কিন্তু দিছে শুধুমাত্র এই সালফারটা, তাই এইভাবে এভাবে দিলেও যে বড়সড় ভুল হয়ে যাবে তা না, তবে সন্নিবেশ সমযোজী বন্ধন দেখানোর জন্য এইভাবে দেওয়া হয়। এবার খেয়াল করো, এইখানে এই অক্সিজেন আর এই সালফারের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি। তাহলে এখানে একটা -1, এখানে একটা +1 দেই। আচ্ছা, তাহলে এখান থেকে আগের দিয়ে একটা মাইনাস চার্জ ছিল আর একটা মাইনাস চার্জ হলো, তাহলে এই অক্সিজেনের জারণ সংখ্যা কত দাঁড়ালো? -2। আচ্ছা, এই সালফারের +2। এবার এই সালফার আর এই অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? সালফারের। তাহলে এখানে +1, এখানে -1 দেওয়া যায়। আচ্ছা, এবার এই দুটো ইলেকট্রন যখন অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে -2 আর এখানে +2 দেওয়া যায়। আচ্ছা, এবার আসো এই সালফার এই সালফারের মধ্যে খেয়াল করো, এই সালফার কিন্তু এবার দুটো ইলেকট্রন একে দিছে, তাই এখানে +2 আর এখানে -2। এই জন্যই সন্নিবেশ সমযোজী বন্ধনটা ইম্পর্টেন্ট। এটা না হলে তো তুমি বুঝতা না, এইভাবে না দিলে তুমি কেমনে বুঝতা যে এখানে দুইজন শেয়ার করছে ঠিকই কিন্তু এই সালফার এরে দিছে, তাই এই সালফারের উপর -2 আর এই সালফারের উপর +2। এখন দেখো তো, এই সালফারের উপর সার্বিক প্লাস চার্জ কত দাঁড়াচ্ছে? এই সালফারের উপর সার্বিক প্লাস চার্জ +6 দাঁড়াচ্ছে না? আর এই সালফারের উপর কত? -2। এইবার আশা করি এই কাহিনী বুঝতে পারছো। এখানে থাকা দুটো সালফারের, ভালো করে খেয়াল করো, এখানে থাকা দুটো সালফারের, একটা সালফারের -2 আর একটা সালফারের +6। তাহলে তুমি এক্স ধরে করো, এক্স ধরে করলে জারণ সংখ্যা আসবে না +2। তাহলে কেমনে আসলো +2? খেয়াল করো, এখানে তো দুইটা সালফার, তুমি গড় করো, একটা সালফারের -2 আর একটা সালফারের +6 ভাগ 2 বা +4 বাই +4/2 কত আসে? +2। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তুমি যে এইভাবে করে এক্স এর মান ধরে যখন বলতেছো সালফারের জারণ সংখ্যা +2, সেটা সালফারের জারণ সংখ্যা বলা উচিত না, সালফারের জারণ সংখ্যার অ্যাভারেজ বলা উচিত। অ্যাভারেজ অক্সিডেশন স্টেট অফ সালফার ইজ +2, নট সালফারের জারণ সংখ্যা +2। এখানে সালফারের জারণ সংখ্যার গড় হচ্ছে +2, কিন্তু সালফারের জারণ সংখ্যা -2 আর প্লাস হচ্ছে গিয়ে 6। অর্থাৎ তোমার যদি অপশনে এরকম আসে, এইটা দিয়ে বললো ম্যাক্সিমামই তো এটাই দাগাবে। অপশন এতে কি দেওয়া থাকবে? অপশন এতে দেওয়া থাকবে হচ্ছে গিয়ে +4, অপশন বিতে দেওয়া থাকবে -2, +6, অপশন সিতে দেওয়া থাকবে হচ্ছে +2, অপশন ডিতে দেওয়া থাকবে হচ্ছে গিয়ে +2.5। তো যারা যারা এটা দেখাবে, ভুল স্যার যদি ভুল দিতে চায়, ভুল কিন্তু হয়ে যেতে পারে, কারণ এখানে অ্যাকচুয়ালি সালফারের জারণ সংখ্যা +2। আচ্ছা, এই অপশন না থাকলো তখন যদি তোমার +2 থাকে 100% তুমি +2ই দিবা, হয়তো অত ডিপলি প্রশ্ন করবে না, আমি বলতেছি যদি করে। অর্থাৎ -2 আর +6 না থেকে যদি +2 থাকে তত ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি +2ই দিবা। তাহলে আশা করি জারণ সংখ্যার ব্যাপারটা বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করতেছি, Na2S4O6 আর ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড। 2 মিনিট লাগবে, তাহলে খেয়াল করো। আশা করি এটা তোমরা বুঝছো, এটা সুন্দর করে তুলে নিবা। দেখো তো, Na2S4O6 এটার ক্ষেত্রে সালফার আছে কয়টা? 1 2 3 4, এভাবে দিবা। আচ্ছা, 4টা সালফার আছে, আর এখানে ও দিবা, এখানে ও দিবা। তাহলে নিশ্চয়ই এখানে ও এটা মাইনাস, এখানে ওটা মাইনাস, তাহলে এর সাথে হবে Na+, এর সাথে হবে Na+।
আচ্ছা, এবার দেখো এরকম, তার মানে বুঝতেই পারতেছো এখানে কি ঘটনা ঘটতেছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। অক্সিজেন কয়টা আছে? 6টা। 6টা হয়েছে না? এই স্ট্রাকচার সুন্দর করে তুলে নাও। এবার আসো, এইখানে এই সালফার এই অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? নিশ্চয়ই সালফারের। অক্সিজেনের, তাই এখানে -1, এখানে একটা +1। এবার এইটার আর এইটার মধ্যে সালফার অক্সিজেনের দিচ্ছে কিনা, তাহলে অক্সিজেন -2 সালফার +2। এখানেও সালফার অক্সিজেনের দিচ্ছে, তাহলে অক্সিজেন -2 সালফার +2 দিচ্ছে, মানে দেওয়ার প্রবণতা দেখাচ্ছে আর কি। এই সালফার এই সালফারের মধ্যে তড়িৎ ঋণাত্মক সেম না, তাহলে এটা 0 হবে কিনা। এই সালফার এই সালফারের মধ্যে তড়িৎ ঋণাত্মক সমান না, তাহলে এটা 0 হবে কিনা। এই সালফার এই সালফারের মধ্যে, এই সালফারের তো 0। এবার আসো, এই সালফার আর অক্সিজেনের মধ্যে এখানে -1, এখানে +1, এটার জন্য এখানে -2, এটার জন্য এখানে -2, একবারে লিখলাম +4। আশা করি বুঝতে পারছো। এবার তাহলে খেয়াল করো, এখানে যে আছে গিয়ে তোমার 4টা সালফার আছে, 1টা 2টা 3টা 4টা। খেয়াল করো, এই 4টা সালফারের মধ্যে এই সালফারটা জারণ সংখ্যা +5 কিনা, দেখো +2 +2 +1 +5। এই সালফারের জারণ সংখ্যা +5 কিনা, এর 0 এর 0। খেয়াল করো, কেউ যদি প্রশ্ন আসে এখানে Na2S4O6 এ তোমার সালফারের জারণ সংখ্যা কত কত, +5 আর 0, দুইটার +5 আর দুইটার 0 0, এটা স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আর অক্সিজেনের প্রত্যেকটারই -2 করে। আর এর অ্যাভারেজ করো, দেখো অ্যাভারেজ করো, এখানে সালফার আছে কয়টা? 4টা, তাহলে 4 দিয়ে নিচে ভাগ দাও। এখানে +5 +0 +0 +5, তার মানে উপরে থাকতেছে +10/4, এই জন্যই আসতেছে 2.5। কিন্তু এই 2.5টা আসলে কি জারণ সংখ্যা না জারণ সংখ্যার অ্যাভারেজ? জারণ সংখ্যার অ্যাভারেজ। আচ্ছা, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড দেখি, তারপর শেষ করে দিই। CrO5 এর খুব ফেমাস স্ট্রাকচার আছে, যেটাকে বাটারফ্লাই স্ট্রাকচার বলে। Cr ডবল বন্ড O, এখানে O, এখানে O, এখানে O, এখানে O, এরকম হাত এরকম হাত। খেয়াল করো, এখানে ক্রোমিয়াম দুটো অক্সিজেনে দিয়েছে -2, এখানে +2। এটার মধ্যে কেউ কারো টানাটানি করতে পারবে না, কিন্তু এটার মধ্যে ডেফিনেট অক্সিজেন -1, এর +1। এটার মধ্যে এখানে -1, এর +1। এটার মধ্যে এখানে +1, এখানে -1। এটার মধ্যে এখানে -1, এর আরেকটা +1। তাহলে দেখো +6 দাঁড়াচ্ছে, কিন্তু তুমি x ধরে করো +10 দাঁড়াবে। তাহলে এটা সঠিকভাবে করলে কি আসতো? আমি x ধরেই করব। দেখো ক্রোমিয়ামেরটা x ধরলাম, এইখানে থাকা 1টা 2টা 3টা 4টা অক্সিজেনের জারণ সংখ্যা দেখো -1, স্ট্রাকচার দেখে বুঝতে পারতেছি। আর একটার -2, কিন্তু তুমি ভুল করে যখন কেউ এরকম দিয়ে দিবে তার ভুল হয়ে যাবে, -2 × 5 দিবে তারই ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? সঠিকটা হচ্ছে এরকম, -2 × কয়টা আছে? একটা আছে, একটা অক্সিজেনে -2, আর -1 কয়টার আছে? 4টার আছে, =0। তাহলে x এর মান দেখো +6 বেরোয়। অর্থাৎ এখানে থাকা 5টা অক্সিজেনের জারণ সংখ্যা -2 না, স্ট্রাকচার থেকে আমরা বুঝতে পারতেছি এখানে থাকা 5টা অক্সিজেনের মধ্যে 4টার -1 করে, একটার -2, আর ক্রোমিয়ামের তাই জারণ সংখ্যা দাঁড়ায় +6। এখানে ক্রোমিয়াম 6টা ইলেকট্রন দান করার প্রবণতা দেখায়, আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়। এই অক্সিজেনটা 2টা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়, এই অক্সিজেনটা একটা করে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়। তাহলে এটা একটু জারণ সংখ্যা কি আশা করি ভালো করে বুঝতে পারছো।